জয় শ্রীরাম। আজকে আমাদের রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই জন্য আজকে আমরা এই বিশেষ দিনে আমাদের ক্লাস তাকে নিয়েই শুরু করব। তো চলো, আজকের যে আমাদের রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তার যে মূর্তি উন্মোচন হয়েছে সেটা একবার আমাদের স্ক্রিনে নিয়ে আসি। ঠিক, তো দেখো কত সুন্দর মূর্তি, এবং মানে এক কথায় এত দিনের যে আমাদের স্বপ্ন সেটা আজকে পূরণ হয়েছে। এবং আজকে আমরা সেজন্য দেখো, তোমরাও চারিদিকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমরা দীপাবলি পালন করছি আজকের দিনে। আর আজকের দিনে আমরাও একটা ক্লাস রেখেছি, আমাদের ফুড এসআই এক্সাম স্পেশাল ম্যাথস ক্লাস। তো আজকে আমরা শ্রীরামের নাম নিয়েই আজকের পর্ব শুরু করব। তো চলো, জয় শ্রীরাম আরেকবার জানাচ্ছি। আর আজকের ক্লাস আমরা এখান থেকে শুরু করছি। গত ক্লাসে আমরা বেশ কয়েকটি প্রশ্ন দেখেছিলাম, আজকেও আমরা বেশ আরও কয়েকটি ভালো ভালো ধরনের প্রশ্ন দেখব। তো আশা করছি প্রত্যেকে রেডি আছো। তো আমি তোমাদের জন্য প্রথম প্রশ্নটি নিয়ে আসছি। দেখো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আজকের আমাদের, যে এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসে। তার যাত্রাপথে মোট 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত? হ্যাঁ, গুড ইভিনিং, জয় শ্রীরাম। এবং সেই জন্য একটু আগেই বললাম যে আমরা আজকে দীপাবলি পালন করছি এবং পালন করা উচিত। দীপাবলি সাধারণত পালন করা হয় 14 বছর বনবাস শেষে রামচন্দ্র যখন নিজের মহলে ফিরে এসেছিলেন, নিজের দেশে ফিরে এসেছিলেন, সেই জন্য পালন করা হয়। তো এইটা তো আমাদের 500 ইয়ার্স ল্যাটার, মানে এত দিনের একটা মানে অবিশ্বাস্য, অকল্পনীয় বিষয় হয়ে গেছে, যেটা আশা করি আমরা প্রত্যেকেই জানি। তো চলো, স্বাগত উত্তর দিয়েছো 20 কিলোমিটার। আর বাকি যারা দেখছো তারা ঠিক আছে, চলো আমরা দেখে নিই। তাছাড়া ওয়েট করলে সময় বেশি লাগবে, ঠিক আছে? ওয়েট আর করছি না। তো আমাদের এই ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে গন্তব্যস্থলের। আজ স্বাগত বলেছে, আজ কতক্ষণ ক্লাস হবে? আজকেও আমি 20টা প্রশ্নই রেখেছি। এবার যদি তার আগে তোমরা বলো যে না আজকে আমরা বিরতি নেবো আগে, তো আমাকে জানাবে, যখন বিরতির প্রয়োজন হবে আমরা তখন বিরতি নেবো আমরা। ঠিক, তো চলো, বলেছে গন্তব্যস্থলের দূরত্ব কত। দূরত্ব মানে ডিস্টেন্স, আমরা জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে এই ক্ষেত্রে স্পিড দেখো দুটো আছে, একবার যাবার একবার আসার, আর টাইম আছে 9 ঘন্টা। তো এই ক্ষেত্রে ডিস্টেন্স নির্ণয় করার ক্ষেত্রে ভাবো একটা জিনিস আমরা জানি যে এক ব্যক্তি 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলেন আর 5 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ার পিঠে চড়ে ফিরে আসছেন। এই দূরত্বটা, যাওয়া আসাতে তার মোট 9 ঘন্টা সময় লেগেছে। তাহলে যাত্রাপথের দূরত্ব কত? যাত্রাপথের দূরত্ব মানে যেখানে তিনি গেছিলেন, ফিরে এসেছেন, সেটা তো আবার পুনরায় সেই স্থানে ফিরে এসেছেন, যেখানে গেছিলেন তার বাড়ির থেকে সেই দূরত্বটা কত। তো আমরা ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম ইউজ করি। তো এই ক্ষেত্রে আমরা ইউজ করব স্পিড মানে এভারেজ স্পিড ইন্টু টাইম। এভারেজ স্পিড মিনস 2 ভ্যারিয়েবল আমাদের জানা আছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই জানা আছে। তাহলে এটাতে এভারেজ স্পিড পেয়ে যাবো আমরা 2 ভ্যারিয়েবলের, এই যে 4 আর 5। আর এর সাথে যদি আমরা টোটাল টাইম গুণ করে দিই তাহলে তুমি ডিস্টেন্স পেয়ে যাবে। কিন্তু এই ডিস্টেন্স পাবে টোটাল ট্রাভেলিং ডিস্টেন্স, মিনস গেছি আর ফিরে এসেছি, এই টোটাল যাওয়া আর আসার ডিস্টেন্স পাবে। তো তাহলে কি করব, এই টোটাল ডিস্টেন্সকে যদি আমরা আবার দুবার গেছি তো 2 দ্বারা ডিভাইড করে দিই, সেটা হবে সিঙ্গেল ডাইরেকশনের ডিস্টেন্স। মানে বোঝাতে চাইছে এইটাই যে ধরে নাও আমি আমার বাড়ির থেকে আমার ইনস্টিটিউট গেলাম 10 কিলোমিটার, আর আবার ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরে আসছি 10 কিলোমিটার। তো আমি যদি বলি আমার বাড়ির থেকে আমার ইনস্টিটিউটের দূরত্ব কত, 20 কিলোমিটার হবে কি? 10 গেলাম 10 ফিরে এলাম,
না, আমি টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছি 10 10 20, কিন্তু আমার বাড়ির থেকে আমার ইনস্টিটিউটের দূরত্ব কত হবে? একদিকের ডিস্টেন্স হবে। তো সেই জন্য আমরা যদি এইটাকে ইউজ করি 2xy x plus y ইন্টু টোটাল টাইম, তাহলে আমাদের চলে আসবে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্সের অর্ধেক হবে সিঙ্গেল ডাইরেকশনের ডিস্টেন্স। তো ব্যাস এটা ইউজ করো, উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই আপন এক্স প্লাস ওয়াই, মানে 4x আর ওয়াই, এখানে এই ডিস্টেন্স কিলোমিটারগুলোকে নিচ্ছি 4 5, তাহলে 4 প্লাস 5 একবারে লিখছি 9 ইন্টু 9, তাহলে 9 9 কেটে গেল। তাহলে দেখো উপরে আসছে 4 5 20, 20 2 40, তাহলে এই 40 কিলোমিটার কি আসছে? আমি যাচ্ছি আর ফিরে আসছি, যেটা বোঝালাম। তাহলে ডিস্টেন্স হয় সিঙ্গেল ডাইরেকশনের, তাহলে সেই জন্য আমরা 40কে 2 দ্বারা ডিভাইড করে বলবো 20 কিলোমিটার। এইটা ছিল 20 কিলোমিটার আনসার, ঠিক উত্তর ছিল। ঠিক, চলো সৌরভ উত্তর দিয়েছিলে, কারেক্ট আনসার ছিল। এইবার আমি এটা ক্লাসেও বলি তোমাদেরকে, আবার বলছি, যখন এইটা 2 3 বার 4 বার প্র্যাকটিস করে নেবে, তখন তোমাদের মাথায় একটা আইডিয়া আসবে যে যখন আমার মানে এক জায়গায় যাচ্ছি আবার ফিরে আসছি, এই টাইপের কোয়েশ্চেনে যখন আমাকে এই টোটাল ডিস্টেন্সটাকে 2 দ্বারা ডিভাইডই করার আছে, 2 দ্বারা ডিভাইডই করার আছে, তাহলে এই যে এইখানে 2xy x প্লাস ওয়াই করছি আমরা, 2xy x প্লাস ওয়াই, সেইখানে আমরা এই 2কে আগেই কেটে দেবো, 2কে আমরা নেবই না, মানে 2কে নেওয়ার দরকার নেই। তখন তখন কি হবে? দেখো 9 9 কেটে গেল, 2কে যদি না নিই আমরা, ধরে নাও না নিতাম, তাহলে দেখো 4 5 20 ডাইরেক্ট আনসার, তখন আর 2 দ্বারা ডিভাইড করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা যেহেতু আমি এভারেজ স্পিড কার্যকরী করে আমি সলভ করলাম, সেই জন্য আমি এখানে 2xy x প্লাস ওয়াই হিসেবেই সলভ করেছি। কিন্তু আবার বলছি, যখন তোমরা বলছি তো 2 4 বার প্র্যাকটিস করার পর বুঝতে পেরে যাবে যে 2 দ্বারা যখন ডিভাইড হবেই, তো তখন যখন প্রথমে তুমি ওই মানে ফর্মুলাটি লিখবে 2xy আপন x প্লাস ওয়াই, এটা এভারেজ স্পিড বার করার ফর্মুলা। তো যখন টোটাল ডিস্টেন্স আসে তো 2 দ্বারা ডিভাইড করতে হয়, তো 2 তুমি আগেই গায়েব করে দেবে। তাহলে কি হবে? xy বাই x প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম করে দিলে তোমার আর 2 দ্বারা ডিভাইড করার প্রয়োজন হবে না, উত্তর চলে আসবে। ঠিক আছে, এবারে যার যেমন সুবিধা হবে সে সেইভাবে সলভ করবে। ঠিক, তো আমার এইটাই বোঝানোর বক্তব্য ছিল যে এই কোশ্চেন আমরা এইভাবে করেছি যে এক ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন 4-এ, আবার পুনরায় ফিরে এলেন 5-এ, তার গড় গতিবেগ কত? তখন আমরা গড় গতিবেগ বার করেছি। এবারে জিজ্ঞাসা করেছে গেছেন ফিরে এসেছেন আলাদা আলাদা স্পিডে, টোটাল সময় লেগেছে 9 ঘন্টা, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? ডিস্টেন্সও আমরা ওই এভারেজ স্পিডকে কাজে লাগিয়েই বার করতে পারি। ঠিক, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, এই কোয়েশ্চেনটিও খুবই ফেমাস, তোমরা প্রত্যেকেই জানো। জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে কত আয়তন কমবে? খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, এতবার এসেছে পরীক্ষায় যে তুমি কাউন্ট করতে পারবে না। চলো, ইতিমধ্যেই সৌরভের উত্তর চলে এসেছে, অপশন এ বলেছো 9/1/11, বিশ্বজিৎ বলেছো এ, মধুমিতা বলেছো এ, স্বাগত 9/1/11। আর বাকি যারা দেখছো তারাও উত্তর দাও, ভালো লাগবে যে হ্যাঁ চলো তোমরা সলভ করছো, উত্তর দিচ্ছ। আচ্ছা, এটাও বলে রাখি, যদি কেউ ধরে না মোবাইল কারো এক জায়গাতে রাখা আছে, নয়নও উত্তর দিয়েছো, এক জায়গায় রাখা আছে, তুমি হয়তো মানে ফোকাস রাখছো নিজের সলিউশনের উপর, তাহলে আর মোবাইল ওঠানোর দরকার নেই, মোবাইল এক জায়গায় থাক, তুমি মানে কোশ্চেনের সলিউশনের উপরই মনোযোগ দাও। ঠিক, চলো, ঠিক একদম কারেক্ট, প্রত্যেকের উত্তর কারেক্ট, অপশন এ যেটা ছিল বা 9/1/11% ছিল কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটিও আমরা জানি যে জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে কত আয়তন কমবে। তো এই কোশ্চেনটিও ওই R/100 প্লাস মাইনাস R ইন্টু 100%, মনে পড়ছে? আগের দিনও আমরা করেছিলাম এই টাইপেরই অঙ্ক, আরেকবার নিয়েছি। দেখো ওই লজিকটিকে কাজে লাগিয়ে এই অঙ্কটি তৈরি করেছে। আরো অনেক টাইপের জিজ্ঞাসা করতে পারে, শুধু ভাষাগত দিক দিয়ে চেঞ্জ হবে। তাহলে আমরা
এই ফর্মুলা তো ইউজ করেইছি আগে, আজকেও করতে পারি, কিন্তু আর এটা ইউজ করছি না। আমাদের জানা আছে যে আমরা পার্সেন্টেজকে কাজে লাগাবো। 10% আয়তন বাড়ে বলেছে, তো তার মানে 10%-এর ফ্র্যাকশন বানাও 1/10। ফ্র্যাকশন আশা করি প্রত্যেকেই বানাতে জানো। তাহলে 10%-এর ভগ্নাংশ হচ্ছে 1/10। এবার আমরা জানি ওপরে রেজাল্ট থাকে আর নিচে বেস থাকে, ঠিক আছে? তো রেজাল্ট মিন্স কি বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে এই ক্ষেত্রে? যে আয়তন বাড়ে, তাহলে রেজাল্ট কি বাড়ছে, আর নিচে কি বেস। মানে আমরা এইভাবে দেখি যে ধরে নাও অরিজিনাল যদি 10 ইউনিট ছিল, তাহলে এখন রেজাল্ট 1 ইউনিট বেড়ে গেল, নিচে বেস অরিজিনাল। তাহলে অরিজিনাল যদি 10 ইউনিট ছিল, তখন রেজাল্ট বলেছে আয়তন বেড়েছে, তার 1 বেড়েছে, তাহলে 10-এ যদি 1 বাড়ে তো তার মানে 11 হয়ে গেল। এইবারে 10-এ যত বেড়েছে, বরফ গলে গেলে যদি জলে পরিণত হয়ে যায়, তো সেম আয়তনই কমবে। তাহলে 10-এ যেটা 1 বাড়ছে সেটা 11-তে 1 কমে যাবে, এইরকমই হবে। এইভাবেই আমরা ভাবি যে 10-এ 1 বেড়ে গেল, তাহলে 11-তে 1 কমে গেলে কত পার্সেন্ট হয়? তাহলে 1/11 যেটা ফ্র্যাকশন ভ্যালু আমাদের জানা আছে, 9.1 আনসার। এইভাবে করলে কোনো পেন পেপারের ইউজ নেই। দেখো এগুলো বোঝানোর জন্য হয়তো আমরা লিখি, কিন্তু যদি আমরা ওইভাবে দেখি 10% মানে 1/10, 10-এ 1 বাড়ছে তাহলে 11 হয়ে যাচ্ছে, 11-তে 1 কমে গেল, তাহলে 1/11। ফ্র্যাকশনগুলো শুধু মুখস্থ রাখতে হবে। 9.1 আনসার। চলো, নয়ন আর সুমনও উত্তর দিয়েছিল, ঠিক, ভেরি গুড। তো চলো আর এইখানে আমি অপেক্ষা না করে 3 নম্বর প্রশ্ন নিয়ে নিচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে, একজন দোকানদার 80 টাকা প্রতি কেজি দরে 10 কেজি চায়ের সঙ্গে 90 টাকা প্রতি কেজি দরে 15 কেজি চা মেশান। যদি তিনি ক্রয় মূল্যের উপর 10% লাভ চান, তবে মিশ্রিত চায়ের প্রতি কেজির বিক্রয় মূল্য হবে। অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ মিক্সচার রিলেটেড কোয়েশ্চেন আছে, বুঝতেই পারছো যে মিক্সিং করে বিক্রি করে তোমাকে প্রফিট করতে বলেছে। তো চলো উত্তর দাও। এখনো পর্যন্ত কারো উত্তর আসেনি। চলো, স্বাগতর উত্তর চলে এসেছে। 94.60 বলেছো, অর্থাৎ অপশন ডি তে রাখা আছে। চলো আর অপেক্ষা করছি না, ঠিক আছে? টাইম হয়ে গেছে অনেকক্ষণ, মানে উত্তর এতক্ষণ তো চলে আসা উচিত ছিল অনেকবারই, মানে অনেক জনেরই, সেই জন্যই বোঝাচ্ছি। যে দেখো এবারে এইটা কি বলেছে, দেখো প্রথমে এটা বলি যে তোমার কাছে 2 টাইপসের টি রয়েছে। একটা রয়েছে 80 রুপিস পার কেজি, আর একটা রয়েছে 90 রুপিস পার কেজি, ঠিক? এইবার 80 টাকা প্রতি কেজি 10 কেজি নিতে বলেছে, আর 90 টাকা প্রতি কেজি 15 কেজি নিতে বলেছে। এবার এই দুটো মিক্স করে তোমাকে বলেছে যে মিক্সচার যেটা টি তৈরি হলো, সেটা কত টাকায় বিক্রি করলে আমার 10% প্রফিট থাকবে, তাই না? এইবার কি হতে পারে?
এবার হতে পারে আমরা দেখো মিক্সচার বলেছে, এবার আমাকে তো কি করতে হবে যে 80 টাকা করে 10 কেজি, 90 টাকা করে 15 কেজি যোগ করে আবার 25 দ্বারা ডিভাইড করে পার কেজি নিয়ে এসে তারপর তোমাকে 10% লাভে বিক্রি করতে হবে। তো ওইভাবে যদি করি আমাদের প্রচুর কি হবে, টাইম নষ্ট হবে। তাহলে কি করব, এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড বলছি, এভারেজ মেথড। তোমাকে কিছু যোগ করার দরকার হবে না, একদম তুমি এইখানে ভ্যালু দেখে মানে পার কেজির ভ্যালু বলে দিতে পারবে দেখে। দেখো আমি লিখছি না, 80 টাকা করে 10 কেজি, 90 টাকা করে 15 কেজি। এবারে 90 টাকা করে যেটা আছে তাকে লোয়ার ভ্যালুর সাথে স্যাটিসফাই করবো। 90 টাকা করে পার কেজি নিয়েছি, তো বললাম না না একেও আমরা 80 টাকা করে নিয়েছি। তাহলে কি হলো, 80 টাকা করে 10 কেজি আর 15 কেজি 25 কেজি পেয়ে গেলাম। কিন্তু যেটার ভ্যালু 90 ছিল তাকে 80-তে নিয়ে গেলাম, তো 10 টাকা করে এক্সট্রা আমার হাতে চলে এলো না, যেটা আমরা ব্যালেন্সিং মেথড শিখেছি। তাহলে 10 টাকা করে, অর্থাৎ 90 ছিল এর দাম, 10 টাকা করে কম করে দিলাম। 10 টাকা করে কত কেজির দাম কম করলাম, 15 কেজির। অলরেডি ভাবো ওই 25 কেজির ভ্যালু অলরেডি এভারেজ করে আমি 80 করে দিয়েছি, কারণ প্রত্যেকের 80 করে দিয়েছি। আর ওই 10 টাকা করে 15 কেজির 150 টাকা আমার কাছে আছে। এইবারে 150 টাকা আমার কাছে আছে, কিন্তু ওদের টাকা কতজন আছে, 10 আর 15 25 জন, 25 কেজি। তাহলে 150 টাকা যদি 25 কেজি 25 জনের মধ্যে ডিভাইড হয়, তো প্রত্যেকে আরো 6 টাকা করে পাবে। দেখো মুখে মুখে তুমি করে দিতে পারবে, কোনো তোমাকে 80 ইন্টু 10, 90 ইন্টু 15 করে যোগ করে 25 দ্বারা ডিভাইড করার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পেরে গেছো যে 86 টাকা পার কেজি কি সিপি অফ মিক্সচার। যে মিক্সচারটি তৈরি হয়েছে তার কস্ট প্রাইস হচ্ছে 86 টাকা প্রতি কেজি। ব্যাস, এইবারে ভাবো 86 টাকা প্রতি কেজি আর 10% লাভ করতে চাই, তো 8.6 রুপিস লাভ নিয়ে নাও। তো যোগ করে দাও, 8 6 14 4 ক্যারি 1 9 94.6 আনসার। অপশন ডি ঠিক উত্তর ছিল, ঠিক। হ্যাঁ, এটার এভারেজ মেথড ওয়ান অফ দ্য বেস্ট মেথড। কিছু না, তোমার কিছু গুণ করে যোগ করার দরকার নেই, তবে হ্যাঁ প্র্যাকটিস রাখতে হবে, তবে তুমি জলদি উত্তর দিতে পারবে। আর তাছাড়া ব্যালেন্স করাও একটু কঠিন, যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার ভিশন পাবে কিভাবে আমাকে ব্যালেন্স করতে হবে। দেখো খুব ইজিলি আমরা মুখে মুখে ব্যালেন্স করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। আমি লোয়ার ভ্যালুকে স্যাটিসফাই করেছি। 80 টাকা যেটা ছোট ভ্যালু আছে, বললাম 90 টাকাতে না কিনে 80 টাকাতেই কিনছি, তাহলে ইকুয়াল হয়ে গেল। 25 কেজির দাম 80 টাকা, কিন্তু যাকে 90 টাকায় কিনেছিলাম 80 টাকা নিজের থেকে কম করলাম, 10 টাকা করে কম করলাম 15 কেজির। তো 15 কেজির 10 টাকা করে কম হলে 150 টাকা এক্সট্রা আমার হাতে আছে। আর এভারেজ বলছে কি, আমরা জানি যে এক্সট্রা টাকা থাকলে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় সবার মধ্যে। তাহলে 150 টাকা 25 কেজি মধ্যে যদি ডিভাইড হচ্ছে 6 টাকা করে প্রত্যেকে পাবে। সেই জন্য এখানে দেখো 80 আর 6 যোগ করেছি, 86 টাকা পার কেজি। কস্ট প্রাইস 86 টাকা আর প্রফিট 8 টাকা 60 পয়সা, কারণ 86 টাকা 10% 8.6 যোগ করে দাও, এইটা হবে সেলিং প্রাইস। 94 টাকা 60 পয়সা যদি বিক্রি করি পার কেজি, তাহলে আমার 10% লাভ হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এ একটি সাইকেল বি কে 15% লাভে এবং বি ওই সাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, মানে সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, তবে এ সাইকেলটি কত টাকায় কিনেছিল। মানে এইটা আমরা বলি যে পণ্য হস্তান্তরযোগ্য প্রশ্ন। দেখো পণ্য এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হচ্ছে, যেমন আমরাও কিনি, কেউ ম্যানুফ্যাকচারার, কেউ সিএনএফ নিচ্ছে, কেউ ডিস্ট্রিবিউটারকে দিচ্ছে, কেউ রিটেলারকে দিচ্ছে, রিটেলার তারপর আমাদেরকে বিক্রি করছে, ওইভাবেই জিনিস চলছে। তো ওই রিলেটেড কোয়েশ্চেনই আছে হস্তান্তরযোগ্য প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ প্রফিট অ্যান্ড লসের থেকে। তো চলো, স্বাগতর উত্তর এসেছে 500, সৌরভেরও উত্তর এসেছে 500। তো আমি আর অপেক্ষা করছি না, আমিও দেখে নিচ্ছি। তাহলে আমরা জানি যে সি যদি 690 টাকায় সাইকেলটি কিনে থাকেন, তাহলে সি এর আগে বি কিনেছিলেন, বি সি কে 20% লাভে যদি বিক্রয় করেন, তো বি এর কস্ট প্রাইস কত হবে, 690 টাকার বেশি না কম, কম হবে।
মনে পড়ছে ফ্র্যাকশন মেথড? কম হলে 100/120 ইউজ করি। এই যে 20% লাভে, ভালো করে ভাবো, বি সি কে 20% লাভে বিক্রি করেছে। 20% লাভে সেলিং প্রাইস কত হয়? 100% তো কস্ট প্রাইস আর 20% প্রফিট, তাহলে 120% সেলিং প্রাইস। এবার 120%কে আমরা ফ্র্যাকশন বানাই, 120/100 অথবা 100/120। এইবারে এইটা হচ্ছে বড় ফ্র্যাকশন, এইটা হচ্ছে ছোট ফ্র্যাকশন। বড় মিন্স হরের সাপেক্ষে লব যদি বড় সংখ্যা থাকে তাকে আমরা বড় ফ্র্যাকশন বলি, এবং বড় ফ্র্যাকশন যে কোনো নাম্বারের সাথে গুণ করলে ভ্যালুটিকে বাড়াবে। আর ছোট ফ্র্যাকশন হরের সাপেক্ষে লব দেখো ছোট আছে, সেই জন্য এটা ছোট ফ্র্যাকশন। কোনো নাম্বারের সাথে আমরা হর যদি মানে হরের সাপেক্ষে ছোট লব দ্বারা গুণ করি তো ভ্যালুটিকে কম করবে। এটা আমরা বহুবার বহু ক্লাসেও আমরা আলোচনা করেছি। আমি এটা আবার রিপিট করছি কারণ অনেকে নিউ থাকো তাদের জন্য, যে এটা আমরা কি করে করতে পারি, হয় না ডাউট। এটা আমি কিন্তু কোনো মুখস্থ করে করছি না, আমরা বাই কনসেপ্ট করি। সেই জন্য আমি এটা আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি যে বি যদি সি কে লাভে বিক্রি করে 690 টাকাতে, তাহলে বি নিশ্চয়ই কমে কিনেছিলেন, তবেই তো তিনি লাভে মানে বেশি দামে বিক্রি করতে পারবেন। তাহলে বি এর কস্ট প্রাইস আমরা যদি বার করি তাহলে নিশ্চয়ই 690 এর ছোট হবে। আর ছোট ব্যালেন্স কিভাবে আসে? ছোট ভগ্নাংশ গুণ করে, 100/120, সেই জন্য আমি গুণ করেছি। এবারে আবার ভাবো, বি আবার এর কাছ থেকে কিনেছিল আর এ বি কে 15% লাভে বিক্রি করেছিল। তো 15% লাভ মানে 115%। একটু আগে যেটা এমনি বোঝালাম, তাহলে 115/100, 100/115, এটা তো মাথায় চলে আসবে। এবারে এও যদি বি কে লাভে বিক্রি করে তাহলে এ এর কস্ট প্রাইস কমই ছিল। এইটা সলভ করে যা আসবে, এটা সলভ করার এখন দরকার নেই, একবারে সলভ করি আমরা, আরো কম আসবে। তার মানে কম আসা মানে 100/115। এইটা লিখে আরো দেখবে, আরো বি সি কে, সি ডি কে, ডি কে যত খুশি দেওয়া থাক, তুমি এক লাইন লিখে উত্তর করে দিতে পারবে, শুধু কাটতে হবে তোমাকে। এবারে যার যেমন সুবিধা হচ্ছে কাটতে, সে সেরকম ভাবে কেটে নাও। যেমন এইখানে আমি কেটে দিচ্ছি। নেক্সট 4 3-এ, 4 25-এ, নেক্সট 5 20, 20 আর 3 23, আর দেখো 23 3-এ কেটে গেল, 69 কেটে গেল। তাহলে আমাদের ওপরে পড়ে কি রইল? 25 × 20, 25-এর ডবল 50, 0, তাহলে 500 রুপিস আনসার। ঠিক উত্তর ছিল 500, 500 টাকা আনসার। তাহলে এ কিনেছিলেন কত টাকায়? 500 টাকায়, যেটা পরবর্তীকালে সি এর হাতে গেছে 690 টাকায়। ঠিক আছে, তো এটা হস্তান্তরযোগ্য প্রশ্ন, এটাও প্র্যাকটিসে রাখবে, এই কোশ্চেনও আসার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 নিয়ে নিলাম। দেখো এটা রয়েছে, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়। 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? মানে দেখো এটাও একটা রিলেশন দিয়েছে যে কেউ বেশি কেউ কম পাচ্ছে। তো জানতে চাইছে টোটাল কত টাকা ভাগ করেছিল, কিন্তু রেশিওটা এই ক্ষেত্রে আমাদেরকে ফ্র্যাকশনে দেওয়া আছে। চলো উত্তর দাও। স্বাগতর উত্তর এসেছে 2600। সৌরভ বলেছো 2600, মধুমিতা বলেছো 2600। চলো আর অপেক্ষা করছি না, দেখি তাহলে। তো আমাদের প্রথমেই কাজ হচ্ছে এ বি আর সি এর যে অনুপাত রয়েছে 1/2, 1/3 এবং 1/4 আছে, এইগুলোকে আমাদেরকে প্রথমেই কি করতে হবে? ফ্র্যাকশন ফ্রি করতে হবে, ভগ্নাংশ মুক্ত করতে হবে। ভগ্নাংশ তো মানে ওঠাতে হবে, হরগুলোকে ওঠাতে হবে। তো যখনই আমরা রেশিও ভগ্নাংশতে পাই, এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করি না নিশ্চয়ই, রাউন্ড ফিগারে ট্রান্সফার করে তারপরে ডিস্ট্রিবিউট করি। তো কিছু না, এইভাবে তোমাকে দেয় যে তুমি আরেকটা স্টেপ ফলো করো, অর্থাৎ এই ভগ্নাংশটিকে তুমি হর মুক্ত করে দাও। তো কিছু না, হরের এলসিএম নিই আমরা, ফ্র্যাকশন ওঠানোর জন্য হরের এলসিএম নিই। 4 3-এ 12, এলসিএমটি প্রতিটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে দিই। এটা কেন করি? দেখো যেটা ভগ্নাংশতে ছিল অনুপাত, সেটা দেখো রাউন্ড ফিগারে চলে আসবে। 2 6-এ 12, 3
4 এ 12, 4 3 এ 12। তাহলে যখনই ভগ্নাংশ মুক্ত হয়ে গেল তখন আমরা বুঝলাম যে আচ্ছা এ এর যেটা প্রাপ্য সেটা হচ্ছে 6 ইউনিট, বি এর যেটা প্রাপ্য সেটা হচ্ছে 4 ইউনিট, সি এর যেটা প্রাপ্য সেটা হচ্ছে 3 ইউনিট। ঠিক, এবার তোমাকে রিয়েল ভ্যালু কি দিয়েছে সেটা দেখতে হবে। রিয়েল ভ্যালু মানে এটা 400 টাকা। এই 400 টাকা কিসের? ভাগ করাই বি অপেক্ষা এ 400 টাকা বেশি পাই, বি অপেক্ষা এ বেশি পাচ্ছে টাকাতে। তো তুমিও দেখে নাও যে অনুপাতে এ বি আছে, তো বি অপেক্ষা এ অনুপাতে কত বেশি পাচ্ছে ইউনিটে। তো দেখতেই পাচ্ছি বি পাচ্ছিলেন 4 ইউনিট আর এ পেয়েছেন 6 ইউনিট, অর্থাৎ বি এর সাপেক্ষে এ 2 ইউনিট বেশি পান বা পেয়েছেন। এইবারে বুঝতে পারলাম আচ্ছা তার মানে এ এর যেটা ইউনিটে 2 ইউনিট সেটাই রিয়েল ভ্যালু 400। এই যে দেওয়া আছে এ বি এর থেকে 400 টাকা বেশি পান অথবা বি অপেক্ষা এ 400 টাকা বেশি পান। তাহলে যদি 2 ইউনিটের ভ্যালু জানা থাকে 400, তাহলে আমাদের জানতে চাইছে মোট কত টাকা ভাগ করা হয়েছিল। তো তার মানে আমরা ইউনিটের সাম নিয়ে নিই, অর্থাৎ এ 6 ইউনিট, বি 4 ইউনিট, সি 3 ইউনিট। যখন তিনটে যোগ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি 13 ইউনিট টোটাল ডিস্ট্রিবিউট করার ছিল। তাহলে 2 ইউনিটের ভ্যালু 400, তো তুমি ডাইরেক্ট করে দাও 13 ইউনিটের ভ্যালু কত। তাহলে 2 এর সাপেক্ষে 400 কত গুণ? 200 টাইমস 200 গুণ, তাহলে 13রও 200 টাইমস করে নাও, তাহলে 2600 আনসার। এবং এই কোশ্চেনেরও উত্তর খুব ভালো তোমরা দিয়েছো, কারেক্ট আনসার ছিল, ওয়েল ডান। হ্যাঁ, তারপর অরবিন্দ, নেক্সট সৌরভ তো সবারই করে দিয়েছো, আর গোপীনাথও উত্তর দিয়েছিল, ঠিক, ভেরি গুড। তো চলো আশা করি এটাও আমরা করে নিলাম, বুঝে নিলাম। যদি কারো অসুবিধা ছিল, এইবার আমরা পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 6 নিয়ে নিলাম। দেখো 6এও আমাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, সেখান থেকে রেশিওতে ট্রান্সফার করতে বলেছে। চলো উত্তর দাও। চলো এই প্রশ্নের উত্তর সৌরভ দিয়েছো ডি, আর স্বাগত বলেছো 10:11, গোপীনাথ বলেছো 11 না 21, 10:21। তো অপশন ডিতেই ছিল প্রত্যেকের উত্তর 10:21। তো চলো যেহেতু উত্তর চলে এসেছে আর অপেক্ষা করছি না, কারণ আমরা চাইবো আজকের পুরো 20টা প্রশ্নই দেখার। ঠিক আছে, 20টা প্রশ্নই দারুণ আছে। অরবিন্দ উত্তর দিয়েছো, তো চলো। তার মানে আমাকে বলেছে এ রেশিও বি কত হবে যদি এ এর 87.5% সমান বি এর 41.23% হয়। এইবার এইটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। যদি আমাদেরকে বলে যে 2a সমান 3b, প্রথমে এইটা বুঝি, তারপরে আমরা এইটা বুঝবো। ঠিক আছে, যদি বলে 2a সমান 3b, তাহলে জিজ্ঞাসা করবে a রেশিও b এর মান কত। তো তার মানে আমি আবার বোঝাতে চাইছি, এইরকম করে যদি দিয়ে 2a সমান 3b করে দিয়ে যদি জিজ্ঞাসা করে a রেশিও b কত, তো তখন আমরা জানি এটা হচ্ছে রেসিপ্রোকাল রেশিও জানতে চাইছে, ব্যস্তানুপাত রেশিও জানতে চাইছে। ব্যস্তানুপাত মানে বিপরীত অনুপাত।
তাহলে আমরা কি করি, বিপরীত মানে চেঞ্জ করে দিই, টু ভ্যারিয়েবলে চেঞ্জ করি। টু ভ্যারিয়েবল মানে এই যে দুটো দেওয়া আছে, চেঞ্জ করে দিই। আর যখন থ্রি ভ্যারিয়েবল থাকে তখন ওয়ান বাই করে করে লিখি, মনে পড়ছে? তাহলে যেহেতু টু ভ্যারিয়েবল থাকে সেই জন্য আমরা কি করি, চেঞ্জ করে দিই। টু এর সাথে আছে তো বি কে টু দিয়ে দিই, থ্রি বি এর সাথে আছে তো থ্রি এ কে দিয়ে দিই। তাহলে এটা ডাইরেক্ট দেখো রেশিওতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে দেখো এইটাও এইবারে পেরে যাবে। যদি কারো অসুবিধা হচ্ছিল, চেঞ্জ করে দাও পার্সেন্ট, ব্যাস, আর কিচ্ছু নেই। ঠিক ওই ওই টু এ সমান থ্রি বি যা, আর এই ক্ষেত্রে এ এর 87.87% সমান বি এর 41.2-3% কত, তাহলে কি ইকুয়াল আছে, রেসিপ্রোকাল। তাহলে 41.2-3% এ কে দিয়ে দাও, আর 87.1-2% বি কে দিয়ে দাও, ব্যাস চেঞ্জ করে দাও, উত্তর চলে আসবে। চলো, যখন আমরা বুঝতে পেরে গেছি চেঞ্জ করে দিচ্ছি, 87.5% মানে 87.1-2%। শতাংশ লেখার দরকার নেই, কারণ কি আমরা জানি যখন রেশিওই লেখার আছে। আচ্ছা চলো লিখে নি আগে, তাহলে 87.1-2 বি এর ঘরে রেখে দিলাম, ব্যস্তানুপাত উল্টো, আর 41.2-3% উল্টো করে দিলাম। এবার দেখো দুদিকে যে যে কমন টার্ম থাকে রেশিওতে সেটা তো কাটাই যায়, তো তার মানে বোঝাচ্ছি আর রেশিও যখন করছো আর পার্সেন্ট লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট ব্যাস এইটা রেশিও করে দাও, আনসার। এইবারে কি করি, আমরা পূর্ণ ভাঙি সাধারণত, কারণ কি কাটছে না, পূর্ণ ভাঙবো। তাহলে 3 আর 2 5 আর 12 মানে 125 এর 3, 125/3 আছে। আর এই ক্ষেত্রে 7 2 14, 15 5, 8 2 16, আর 1 17, 175/2 এরকম আছে। ঠিক, আশা করি। এরপর কি করতে হবে, একটু আগেই আমরা করেছি কি, হরগুলোকে কাটতে হবে। রেশিও অলওয়েজ আমরা রাউন্ড ফিগার নাম্বারে রাখি। এবার হর কাটার আগে আমরা দেখছি ওপরে না লবে লবে কাটা যাচ্ছে, মানে এই ক্ষেত্রে দেখো লবে লবে হরে হরে কাটা যেতে পারে। তো দেখতে পাচ্ছি 25-এর ঘরে খুব ইজিলি 5-25-এ আর 25-এর ঘরে 7-25-এ 175 কাটা যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো 5-এর-3 রেশিও 7-এর-2 আসছে কাটাকুটি করার পর। এইবার আমরা কি করব, হর ওঠানোর জন্য যেটা একটু আগে করেছিলাম, এলসিএম নিয়ে গুণ করে দেবো। হরের এলসিএম 3 আর 2 এর এলসিএম 6, তো 6 গুণ করে দেবো আমরা ফ্র্যাকশনে। তাহলে 3 2 এ 6, 2 3 এ 6, তাহলে 5 2 এ 10 অনুপাত 3 7 এ 21। তো চলো, একদম কারেক্ট আনসার ছিল যারা উত্তর করেছিলে, ওয়েল ডান। উত্তর যারা করেছিলে তারা তো জানোই, আর যদি কারো অসুবিধা ছিল আশা করি তারা বুঝতে পেরে গেছো। এইরকম যখনই প্রশ্ন থাকবে খেয়াল কি রাখবে, এইটা বলে দিলাম 2a সমান 3b, এই ভ্যালুটিকে যদি আমি রেশিওতে কনভার্ট করি তাহলে a রেশিও b কি হয়, রেসিপ্রোকাল, ব্যস্তানুপাত 3:2, উল্টো করে দিই, নাম্বারগুলো উল্টো করে দিই, ডাইরেক্ট রেশিও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার বলি, এই এই যেটা বললাম 2a সমান 3b, এই লজিকে প্রচুর প্রশ্ন তৈরি হয়। তো কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবে, যখন কোয়েশ্চেন সামনে আসবে তখন দেখবে এই কথাগুলো রিয়েলাইজ হবে। এই লজিকটি খেয়াল রাখবে, 2a সমান 3b, a রেশিও b সমান 3:2। কিভাবে আসছে, যদি কেউ বলে কিভাবে আসছে এইভাবে, তো বলবে ব্যস্তানুপাত আসছে, রেসিপ্রোকাল রেশিও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেখো ট্রেনের একটা অঙ্ক নিয়েছি আমি আবার। 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ড এ অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? স্বাগতর উত্তর এসেছে 54, সৌরভ উত্তর দিয়েছ 54, বিশ্বজিৎ বলেছ 54। ঠিক, চলো দেখি।
তাহলে আমরা কি জানি, ট্রেনের অঙ্ক মানে ট্রেন নিজের দৈর্ঘ্য তো রাখবেই, সে তো গতিশীল হবেই, আর ট্রেনটি কাকে পার করছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেনের অঙ্কতে। এবার দেখো 240 মিটার লম্বা একটা ট্রেন বলেইছে, দৈর্ঘ্য তো থাকবেই, আর ট্রেনটি পার করছে একটি 120 মিটার লম্বা সেতুকে। তার মানে আমরা জানি ট্রেন আর সেতুর মোট দৈর্ঘ্য হবে অ্যাজ এ ডিস্টেন্স, তার মানে দুটো যোগ হবে, আমাদের জানা আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 240, সেতুর দৈর্ঘ্য 120, তো যোগ করে আসছে 360 মিটার অ্যাজ এ ডিস্টেন্স, মানে ততটা ডিস্টেন্স ট্রাভেল করে। এবার বলেছে ওই দুটো ডিস্টেন্স অর্থাৎ 360 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে সময় লেগেছে 24 সেকেন্ড। 24 সেকেন্ডে ট্রাভেল হচ্ছে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তো ভাবো কি কি দেওয়া আছে, ডিস্টেন্স আমাদের জানা আছে, টাইমও জানা আছে, জানতে চাইছি স্পিড। তাহলে স্পিড মানে কি, স্পিড মানে ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত, তো ডিস্টেন্স বুঝতেই পারছো, ট্রেনের লেন্থ প্লাস সেতুর লেন্থ, তাহলে 360 আপন টাইম তো বলেইছে 24 সেকেন্ড। আর যেহেতু অপশন কিলোমিটার পার আওয়ারে আছে, তো আমাদের জানা আছে মিটার, এটা সলভ করলে মিটার পার সেকেন্ড আসবে, তো কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করার জন্য 18/5 দ্বারা গুণ করে দাও, বা কাটাকুটি করে পরেও করতে পারো টাইমসে, সেটা তোমাদের ইচ্ছে। তো এটা করে দিলে ডাইরেক্ট তুমি আনসার পেয়ে যাবে। ঠিক আছে, মানে একবারই তুমি দেখে নিতে পারো। এবার কাটাকুটি যেমন হবে সেরকম তুমি দেখে নাও, যেমন এই ক্ষেত্রে 24-এর ঘরে দেখো কাটছে, একবারে হচ্ছে 24, আর 2 1 0 5, আর 5 3 15, তাহলে 18 3 54 কিলোমিটার পার আওয়ার। তো ঠিক উত্তর ছিল 54 কিলোমিটার পার আওয়ার, অপশন বি বলেছো ঠিক। ঠিক, 5-এর ঘরেও 3, 18 ঘরেও 3, 54। ঠিক আছে, তাহলে আমরা এটা আরেকটা দেখলাম ট্রেনের অঙ্ক, যেখানে ট্রেনের গতিবেগ জানতে চাইছে, তো গতিবেগ সমান ডিস্টেন্স আপন টাইম, এইভাবে আমরা উত্তর বার করে নিলাম, তোমরা বার করেছো। তো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8 নিয়ে নিচ্ছি। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, উক্ত চিনির কিছু অংশ 8% লাভে বিক্রি করলেন এবং বাকি পরিমাণ চিনি 18% লাভে বিক্রি করলেন। সমগ্র পরিমাণ বিক্রিত চিনিতে তিনি 14% লাভ করলেন। 8% লাভে বিক্রিত চিনির পরিমাণ কত? মধুমিতার উত্তর এসেছে 400 কেজি। বিশ্বজিৎ 600 কেজি। সৌরভ 400 কেজি। স্বাগত 400, সৌরভ 600। ঠিক আছে, চলো দেখি। রমি তো বলেছো 400। তাহলে আমরা এই টাইপের প্রশ্ন কি করি, মিক্সচার অ্যালিগেশন মেথড ইউজ করি, যে টোটাল 1000 কেজি যদি আছে, 1000 কেজি চিনি আছে, চাল আছে, যাই থাক, যখনই তোমাকে দুটো পার্টে ডিভাইড করতে বলেছে, তো ডিভাইড করার যেটা আমরা বেস্ট মেথড জানি সেটা হচ্ছে রেশিও, হবে কি না? ডিস্ট্রিবিউট করার সবচেয়ে বেস্ট মেথড রেশিও, মানে যদি রেশিও জানা যায় বা রেশিও যদি তোমাকে কেউ বলে দেয়, তাহলে তার থেকে আর ইজি মেথড কিছুই হবে না। তো আমরা রেশিও আনার জন্য মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন মেথড ইউজ করি, অর্থাৎ এইখানে তোমাকে বলে দিয়েছে যে উক্ত চিনির কিছু অংশ 8% লাভে, 8% লাভে,
এবং কিছু পরিমাণ 18% লাভে বিক্রি করেছেন। তাহলে কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2 জানা আছে। এইবার আমাদের জানার কি প্রয়োজন, যে এই দুটো মিক্স করে যেটা আমাদের মিন ভ্যালু কি আসবে, অর্থাৎ মিক্সচারের প্রাইস, অর্থাৎ এভারেজ, অর্থাৎ এই দুটোর ফলে যেটা রেজাল্ট আছে সেটা কি। তো তোমাকে দেওয়া আছে যে সমগ্র পরিমাণ বিকৃত চিনিতে তিনি 14% লাভ করলেন, অর্থাৎ ওভারঅল তিনি 14% লাভ করেছেন। তাহলে আমার কি কি জানা দরকার ছিল, কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি 2 আর মেন ভ্যালু সব দেওয়া আছে এখানে। দিয়ে জিজ্ঞাসা করেছে 8% লাভে কত পরিমাণ বিক্রি করতে হবে, বা যা জিজ্ঞাসা করেছে। তো আমরা জানি এদের ডায়াগোনাল যদি আমরা বিয়োগফল দেখি, সেটাই হচ্ছে তাদের এই রেশিও পেয়ে যাব আমরা, অর্থাৎ কোনাকুনি বিয়োগ করে দিই। অর্থাৎ 18 থেকে 14 বাদ দিয়ে দিচ্ছি তো 4, আর 14 থেকে 8 বাদ দিচ্ছি তো 6, এইটা হয়ে গেল রেশিও। আর 4 আর 6 তো রেশিও হয় না জানি, কারণ এদের এখনো সিম্পলিফাই করা যাবে 2 এর ঘরের নামটাতে। তো 2 2 এ 4, 3 2 এ 6, তো তার মানে আলটিমেট রেশিও আসছে 2:3, অর্থাৎ 8% লাভে 2 ইউনিট বিক্রি করেছিলাম আর 18% লাভে 3 ইউনিট বিক্রি করেছিলাম। ঠিক আছে, তাহলে 2:3, 8% আর 18% পেয়ে গেলাম। তো এবারে ডিভাইড করা অনেক ইজি। কি 2 ইউনিট প্লাস 3 ইউনিট, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো 1000 কেজি টোটাল দেওয়া আছে না, তাহলে ইউনিটের টোটাল দেখবো 2 আর 3 এ 5 ইউনিট সমান 1000 কেজি। তাহলে 1 ইউনিটের ভ্যালু বুঝতেই পারছো কত হচ্ছে, 200। আর 1 ইউনিটের ভ্যালু যদি তুমি জানো, তো জানতে চাইছে 8% লাভে তুমি কত পরিমাণ চিনি বিক্রি করেছিলে। তাহলে 8% লাভে 2 ইউনিট চিনি বিক্রি হয়েছিল, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 5-এর সাপেক্ষে 1000 200 গুণ, তাহলে 2 এরও 200 গুণ করে দাও, তাহলে 400 কেজি আনসার। তো চলো, 400 কেজি সবারই উত্তর এসেছিল, ভেরি গুড, ঠিক উত্তর ছিল সবার। ঠিক, ঠিক আছে, চলো এটাও আমরা দেখে নিলাম। তাহলে এই টাইপের কোয়েশ্চেনও ইম্পর্টেন্ট আছে, সেজন্য আমি আজকে আবার রেখেছি, ইন ফিউচারেও রাখবো। কি করব, এই কোয়েশ্চেনগুলো তো করাবোই, আরও নতুন নতুন কোয়েশ্চেনও তোমাদের সামনে আমি নিয়ে আসবো পরীক্ষা আসা পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা শুধু দেখতে থাকো আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তো পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো। দেখো এটাও আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। একটি সৈন্য শিবিরে 4000 সৈন্যের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর 800 সৈন্য শিবির ছেড়ে চলে গেল। বাকি সৈন্যের জন্য কত দিনের খাদ্য মজুদ থাকবে? এটাও আরেকটা ইম্পর্টেন্ট টাইপ, তোমরাও খুব ভালো করেই জানো। তো প্র্যাকটিসে রাখবে এগুলো, হ্যাঁ প্র্যাকটিসে রাখবে, যাতে অনেক কম সময় উত্তর দিয়ে তুমি নেক্সট কোয়েশ্চেনে যেতে পারো। চলো, স্বাগতর উত্তর এসেছে 200। সৌরভ 200, রমিত 200। আচ্ছা, কোয়েশ্চেনের পিডিএফ আবার আগের দিনের মতো গ্রুপে পেয়ে যাবে, আর ক্লাসের যে রেকর্ডেড ফরম্যাট সেটা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, যদি বাই চান্স কারো কোনো কাজ থাকে, সেই জন্য আমরা এটা মানে ফেসবুক লাইভে তো থাকছেই, তাছাড়া অনেকের ইউটিউবে সুবিধা হয় না, তো সেই জন্য ইউটিউবেও আমরা আপলোড করে দেবো, ক্লাসের শেষেই পেয়ে যাবে সেখানেও। বর্ষা, গোপীনাথ, মধুমিতা আরও সবাই বলেছো 200। চলো আর অপেক্ষা না করে আমরা এর সলিউশনও দেখে নিই। তো আমরা জানি যে এটা 4000 জনের 190 দিনের খাদ্য যদি থাকে, আর যদি 30 দিন পর 800 জন শিবির ছেড়ে যায়, তার মানে ওই 800 জনের খাদ্য এখনো শিবিরে মজুদ আছে, রিমেনিং পার্সনসদের বেশি দিন খাদ্য চলবে। বেশি দিন খাদ্য চললে বড় ফ্র্যাকশন গুণ করি, ফ্র্যাকশন মেথড ইউজ করতে পারি। কিন্তু তাছাড়াও এটা আমরা মনে পড়ছে m1 d1 সমান m2 d2 মেথড ইউজ করতে পারি। মানে m1 এ কত ছিল, 4000 জন, 190 দিনের খাদ্য মজুদ ছিল, কিন্তু 30 দিন পর ঘটনা ঘটছে। তো তার মানে 30 যদি বাদ দিয়ে দাও, 190 থেকে 30 বাদ দাও, তো তার মানে
160 দিন, D1 160 নেব 190 এর পরিবর্তে। কেন না, আমি দুদিকের খাদ্য ইকুয়াল করব, সেই কারণে যে এই যে এখন 160 দিনের যে খাদ্য আছে, যদি কেউ কোথাও না যেত, 4000 জনই থাকতো, তাহলে ওই 160 দিনই চলতো। এইবার যেহেতু 800 জন চলে গেল, তো তার মানে ওই এইটা ধরে নাও টোটাল খাদ্য আছে ইউনিটে, এটা গুণ করলে টোটাল ইউনিট আসবে। এইবারে রিমেনিং 800 জন যদি চলে যাচ্ছে, তাহলে M2 3200 জন লোকের কত দিন চলবে, ডাইরেক্ট আনসার পেয়ে যাবে। তাহলে 0 0 0 0 কেটে দিলাম, 16 2 2 400 কে 200, তার মানে কত দিন, মানে 200 দিন। চলো, প্রত্যেকেরই উত্তর কারেক্ট যারা উত্তর করেছিলে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই অঙ্কটিও আবার বলছি প্র্যাকটিসে রাখবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। পার্টনারশিপ থেকে একটা প্রশ্ন নিয়েছি। এ, বি ও সি একটি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? আচ্ছা, যারা দেখছো, মানে যারা ক্লাস করছো দেখছো, ঠিক আছে, তাদের জন্য আমার একটা জানার আছে, কারণ আমি দেখছি যারা ক্লাস আমার দেখে কন্টিনিউ তারা আছো এখানে, সেই জন্যই বলছি। আর যারা আসে যায় তারা জানি না কি করবে, কিন্তু যারা কন্টিনিউ দেখো তাদের জন্য বলছি, যদি আমি বাই চান্স ধরো কোনোদিন তোমাদেরকে ক্লাস রাত 10টার থেকে দিই, তো কোনো কারো অসুবিধা হবে? মানে বাই চান্স ধরে নাও 8টার থেকে তো আমার টাইম আছে, কোনোদিন ধরো রাত 10টার থেকে যদি হয়, তো কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, স্বাগতর উত্তর চলে এসেছে 15, 8, 10, 20। তবে আমি সেটা আগের থেকেই জানাবো, এমন না তোমাকে আমি সকালেই বলে দেবো যে আজকে কটার থেকে ক্লাস হবে। সৌরভ বলেছো সি। বর্ষা বলেছো সি। মধুমিতা বলেছো 15, 18, 20। রমিত বলেছো সি। শুভদীপ সি বলেছো। স্বাগত বলেছো জিকে হলে ভালো হতো। আমি এই বিষয় নিয়েও ভাবছি, ঠিক আছে। আমি আগের দিনই বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। সেটা আমি ভাবলাম যে শুরু হোক আগে, ক্লাস 2-4 দিন এগিয়ে যাক, কারণ অঙ্ক তো ঠিক আছে, জিকেতে কিন্তু মেরিটের জন্য ইম্পর্টেন্ট, তোমরাও জানো আমিও জানি তোমরাও জানো, জিকে মেরিটের জন্য ইম্পর্টেন্ট। তো জিকে ক্লাসও যদি তোমাদের রিভিশন করিয়ে দেওয়া হয়, তো আরেকটা দারুণ জিনিস হবে। আমি ভাবছি, দেখি কি করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, চলো, ঠিক আছে। আমি এটা ভাবছি যে আমি মানে কোনোদিন যদি বিজি থাকি, তাহলে 8টার পরিবর্তে 10টাতে আমি ক্লাস দিতে পারবো। তো সেই নিয়েই একটু ভাবছিলাম আমি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো আমি আগের থেকেই জানাবো যে ক্লাস কখন হবে, কি হবে। ঠিক, জিকে নিয়ে ভাবছি, চিন্তা নেই, জিকে ক্লাসও আসবে, ঠিক আছে। জিকে ক্লাসও আসবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু তোমরাও বাড়িতে পড়বে, হ্যাঁ, তোমরাও বাড়িতে পড়ো, তোমরাও পড়ো বাড়িতে। আমরাও চেষ্টা করছি জিকে তোমাদের সাথে আলোচনা করার। তো ঠিক, এবারে এই কোশ্চেনে ফিরে আসছি। দেখো, এই কোশ্চেনে তোমাদেরকে দেওয়া আছে যে যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে, অর্থাৎ ক্যাপিটাল রেশিও দেওয়া আছে, এবং কি বলেছে, যদি তাদের লভ্যাংশের অনুপাত 2:3:4 হয়, অর্থাৎ প্রফিট রেশিও দেওয়া আছে। তাহলে আমাদের জানতে চাইছে টাইম রেশিও কত, সময়ের বিনিয়োগের সময়ের অনুপাত কত। তাহলে আমরা কি জানি, ভালো করে ভাবো, যে ক্যাপিটালের সাথে টাইম গুণ হয়ে তবে প্রফিট রেশিও আসে, আসে কি না? যাদের পার্টনারশিপ করা আছে তারা খুব ভালো করে জানো, যেটা আমরা কম্পাউন্ড পার্টনারশিপের কথা বলছি, অর্থাৎ যেখানে টাকাও আলাদা ইনভেস্ট হয় আর তাদের টাইমিংও আলাদা থাকে, মানে আলাদা আলাদা সময়ের জন্য তারা ব্যবসাতে জয়েন করে অথবা কখনো কখনো ব্যবসা ছেড়ে দেয়। তো তখন তাদের ডাইরেক্ট ক্যাপিটালের সাথে প্রফিটের রিলেশন থাকে না শেয়ারের,
ক্যাপিটালের সাথে টাইমেরও রিলেশন আছে, তারপর সেটা প্রফিট রেশিওতে কনভার্ট হয়। সেই জন্য বলছি আমরা জানি যে ক্যাপিটাল রেশিও ইনটু টাইম রেশিও গুণ করার পর প্রফিট রেশিও ডিস্ট্রিবিউট হয়। এইবার ভাবো যে যদি আমাকে ক্যাপিটাল রেশিও আর প্রফিট রেশিও দেওয়া আছে আর যদি টাইম রেশিও জানতে চাইছে, তো তার মানে আমাদের জানার ইচ্ছে হচ্ছে টাইম রেশিও, তাহলে তুমি চুপচাপ করবে কি না যে প্রফিট রেশিও আপন কস্ট রেশিও, কস্ট রেশিও বলে ফেললাম, ক্যাপিটাল রেশিও হবে, হবে কি না? তো তার মানে ব্যাস এ রেশিও বি রেশিও সি কি করবে, প্রফিট রেশিও আপন ক্যাপিটাল রেশিও করে দাও। তাহলে প্রফিট রেশিও এখানে দেওয়া আছে 2 3 4, তো আগে 2 3 4 লিখে দাও, 2 3 4। আপন ক্যাপিটাল রেশিও, তো ক্যাপিটাল রেশিও 4 5 6, তো আপনে 4 5 6। ঠিক, এইবার আবার সেই কেস চলে এলো যে আমাদের রেশিও ফ্র্যাকশনে চলে এসেছে, তো ফ্র্যাকশন উঠাতে হবে। তাহলে ডিনোমিনেটরে যে নাম্বার আছে তাদের এলসিএম নিয়ে নাও। 60 আসছে, তো 60 দ্বারা গুণ করে দাও, প্রত্যেকটি ফ্র্যাকশনকে 60 দ্বারা গুণ করে দাও। গুণ করার অর্থ হচ্ছে যে হর যেটা আসছিল সেটা দেখো কেটে গেল, 4 15 60, 5 12 60 আর 6 10 60। ঠিক আছে, তো রাউন্ড ফিগারে চলে এলো। আচ্ছা, এই ক্ষেত্রে আরো কাটছে 2 6 আর 2, মানে কমন ফ্যাক্টর থাকলেই কাটি আমরা। এইবার ডাইরেক্ট যেটা আসছে 15 রেশিও 3 6 18 রেশিও 10 2 20। এই দেখো 15 এখানে একা আছে, এখানে 3 আর 6 বাকি ছিল, সেই জন্য দুটোর গুণ করলাম, এই ক্ষেত্রে 2 আর 10 এর গুণ করলাম, তাহলে 15 রেশিও 18 রেশিও 20। তাহলে অপশন সি তে ছিল ঠিক উত্তর, ছিল প্রত্যেকেরই। ওয়েল ডান। এই কোশ্চেনও আসার সম্ভাবনা আছে, এইগুলো দেখবে, মানে জাস্ট তোমাকে এইটুকু জানার আছে যে ক্যাপিটাল রেশিও টাইম রেশিও গুণ করে প্রফিট রেশিও থাকে, এদের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকে, 3 নম্বরটি জানতে চাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 11। দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট টাইপ। তিনটি বড় ড্রামে যথাক্রমে 36 লিটার 45 লিটার এবং 72 লিটার তেল ধরে, কোন বড় মাপটি সঠিকভাবে বিভিন্ন পরিমাণ তেল মাপতে পারবে? স্বাগতর উত্তর এসেছে 9। বর্ষা বলেছো 9, সৌরভও 9 বলেছো, শুভদীপ 9। ঠিক, এই সেট। গোপীনাথও 9। ঠিক, চলো দেখি। তাহলে এই টাইপের প্রশ্ন হচ্ছে, বলেছে তিনটি বড় বড় ড্রামে আলাদা আলাদা টাইপসের লিকুইড রাখা আছে, এবার ওই লিকুইডগুলি পরিমাপ করার জন্য বৃহত্তম পরিমাপক কত, মানে এটাই বলেছে কোন বড় মাপটি সঠিকভাবে বিভিন্ন পরিমাণ তেল মাপতে পারবে। বৃহত্তম পরিমাপক জানতে চাইছে, তাহলে বৃহত্তম পরিমাপক কি হয়? এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে তোমাকে শুধু 36 45 অ্যান্ড 72 লিটার্সের এইচসিএফ বার করে দিলে আনসার। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এবারে দেখো আমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছি যে 36 45 এবং 72 এ তিনটি নম্বরের সাথেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ফ্যাক্টর মানে যে কাটে, মনে হচ্ছে না যে 9 9 9 4 9 36 5 9 45 8 9 72 আছে, তাহলে সর্বোচ্চ যেটা উৎপাদক সেটা হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রে 9 লিটার বৃহত্তম একটা, যদি 9 লিটারের আমরা পরিমাপক নিয়ে যাই, প্রতিটা ড্রামের তেল ইকুয়াল পরিমাপে বৃহত্তম পরিমাপে মাপতে পারবে। তো এরকম যখনই কোয়েশ্চেন থাকবে কোন বড় মাপটি, তখন কি করবে, এই যে আলাদা আলাদা পরিমাপ থাকবে তাদের এইচসিএফ বার করে দেবে, তো আনসার চলে আসবে। ঠিক, চলো নেক্সট। দেখো এভারেজের আরেকটা অঙ্ক আছে, 6টি সংখ্যার মান 30,
যদি প্রথম চারটি সংখ্যার গড় মান 25 এবং শেষ তিনটি সংখ্যার মান 35 হয় তবে চতুর্থ সংখ্যাটি হলো। এভারেজ আমাদের জন্য এমনিতেই ম্যাজিক্যাল। চলো সলভ করো দেখি। হুম, রিকোয়েস্ট ছিল অ্যাডভান্স ম্যাথসের পুরো সিরিজের কনসেপ্ট ইউটিউবে করালে খুব ভালো হতো। ঠিক আছে, দেখছি। চলো, এর মধ্যে স্বাগত, বর্ষা আর সৌরভ উত্তর দিয়েছো 25। শুভদীপ বলেছো 25। গোপীনাথ 25। ঠিক আছে, চলো দেখি। তো তার মানে আমাদের 6টি সংখ্যা দেওয়া আছে, যাদের কাছে প্রত্যেকের কাছে 30 টাকা করে আছে। দেখো, টাকা নেই, কিন্তু আমরা কি জানি যে গড় মানে ইকুয়ালি ডিভাইড করতে হবে। তো ইকুয়ালি ডিভাইড যদি করি, সংখ্যায় সংখ্যা যদি ডিভাইড করি হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু টাকাতে ডিভাইড করো, দেখো কত ইজিলি হয়ে যাবে। তাহলে 6টি সংখ্যার গড় মান 30, আমরা ভাববো 6 জনের কাছে গড়ে 30 টাকা করে আছে। এবার বলেছে যদি প্রথম 4টি সংখ্যার গড় মান 25 হয়, প্রথম 4 জনের গড় মান কত? 25, তার মানে প্রত্যেকের কাছে 25 টাকা করে ছিল। প্রথম 4 জনের কাছে ছিল 25, কিন্তু যখন 6 জনের মধ্যে সামিল হয়ে গেল 30। তো তার মানে 5 টাকা করে কি তাদের কাছে বেড়ে গেল, অর্থাৎ তারা 5 টাকা করে কম নিয়ে এসেছিল। তাহলে কতজন? 4 জন মিলে 5 টাকা করে কম নিয়ে এসেছিল, মানে 20 টাকা কম ছিল। এবং শেষ তিনটি সংখ্যা ভালো করে ভাবো, 4 আর 3 7 হয়ে যাচ্ছে। তো তার মানে একটা মাঝের সংখ্যাকে দুবার কাউন্ট করছি। তাহলে শেষ তিনটি সংখ্যার গড় মান কত? 35। তো তার মানে ওই 3 জন যদি সবারই সাথে মিশে যাচ্ছে, তখন তাদের কাছে 30 হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 টাকা করে তারা বেশি এনেছিল, তারা কন্ট্রিবিউট করছে। তাহলে 5 টাকা করে কত জনের? 3 জনের। তো 3 5 15 টাকা বেশি। তাহলে আমরা কি জানি? কিছু জন চাইছে 20 টাকা করে, আর আমরা দিতে পারবো 15 টাকা। 20 টাকা চাইছে, দিতে পারবো 15 টাকা। তো ব্যালেন্স করে দেখতে পাচ্ছি 5 টাকা কম আসছে। তো আমরা কি জানি? যদি কোনো একজন ব্যক্তিকে দুদিক থেকেই কাউন্ট করছে, দুটো জায়গাতেই সে আছে, তো তার জন্যই এই ডিসক্রিমিনেশন হয়েছে, অর্থাৎ বাড়া বা কমা তার জন্যই হয়। তাহলে 5 টাকা কম পড়ছে ভাগে, এই যে এদেরকে ব্যালেন্স করতে 5 টাকা কম পড়ছে না, তার মানে চতুর্থ নম্বরটি হচ্ছে 30 - 5। ও বাড়ির থেকে 5 টাকা কম নিয়ে এসেছিল, তাহলে 25 আনসার, 25 আনসার। ঠিক উত্তর ছিল, কারেক্ট প্রত্যেকেরই। ঠিক আছে, ব্যালেন্সিং মেথডে যেমন আমরা জানি, দেখো কত ইজিলি উত্তর দিতে পারবে। কোনো, আমি তো বোঝানোর জন্য লিখলাম, তাছাড়া কোনো পেন পেপার ইউজ করার প্রয়োজন হবে না। নেক্সট, কোনো একটি খাতে কিছু টাকা 15% হার সুদে 1 বছরে 1725 টাকা পান। ওই একই পরিমাণ টাকা একই সময়ে 20% হারে খাটিয়ে পান 1800 টাকা। তবে আসল টাকার পরিমাণ কত? চলো উত্তর দাও।
গোপীনাথ উত্তর দিয়েছো 1500, অপশন বি। আর বাকিদের? স্বাগত বলেছো 1500। ঠিক, চলো দেখি। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে 15% হারে 1 বছরে 1725 টাকা, এবং একই পরিমাণ টাকা, মানে দুটো জায়গাতে একই টাকা রাখা ছিল, একই সময়ে টাইমও 20% হারে খাটি এত টাকা পান। তবে আসল টাকার পরিমাণ কত? তাহলে ডিফারেন্স বিটুইন রেট কত? 15% আর 20%-এর পার্থক্য কত? 5%। আর দুটো টাকার মধ্যে পার্থক্য কত? 1725 আর 1875। খেল খতম। আমাদের ব্যাস এইটুকুই জানার থাকে যে কোনো একটা পার্সেন্টেজের ডিফারেন্স, মানে এই ক্ষেত্রে ডিফারেন্স আছে, ওই পার্সেন্টেজের ভ্যালিউ ক্লু। তাহলে 15% আর 20%-এর পার্থক্য 5%, 1725 আর 1800 টাকার ডিফারেন্স 75। তাহলে আমার কাছে জানতে চাইছে তবে আসল কত? তাহলে আসল অলওয়েজ 100% থাকে, তাহলে 100%-এর মান কত? তাহলে 5-এর সাপেক্ষে 75 15 টাইমস হয়, 15 টাইমস। তাহলে 100-রও 15 টাইমস, মানে সেম টাইমস করে দিই, 15 × 100, 1500 রুপিস আনসার। এইবারে বলো কোনো পেন পেপারের কি প্রয়োজন আছে এটা সলভ করার জন্য? না তুমি মনে মনেই করতে পারবে? আর এগুলো পরীক্ষারই কোয়েশ্চেন, ঠিক আছে, পরীক্ষাতেই এসেছিল। ঠিক। তো ব্যাস। আর আবার বলছি দেখো, আমরা কিন্তু এসআই এর মেথড ইউজ করছি না, আমরা যে মেথড ইউজ করছি সেটা পার্সেন্টেজের। ঠিক। নেক্সট কোয়েশ্চেন 14। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? বয়স সংক্রান্ত প্রশ্নাবলীর থেকে কোশ্চেন। সৌরভ উত্তর দিয়েছো 70। বর্ষা 70। স্বাগত 70। গোপীনাথ 70। ঠিক, চলো উত্তর চলে এসছে কারেক্ট। তাহলে আমাদের এখানে দেওয়া আছে প্রেজেন্ট এজ পিতা আর পুত্রের কত? 4 গুণ। অর্থাৎ পুত্র যদি 1 টাকা থাকে তাহলে পিতার কাছে 4 টাকা থাকবে, 4 গুণ, মানে এরকমই দেওয়া আছে, মানে এগুলো ইনডাইরেক্ট রেশিও দেওয়া আছে। আর বলেছে 8 বছর আগে যদি চলে যায় তাহলে পিতার পুত্রের বয়স হয়ে যাবে 8 গুণ, অর্থাৎ পুত্রের কাছে যদি 1 টাকা থাকে তো পিতার কাছে থাকবে 8 টাকা। তো জানতে চাইছে বর্তমানে পিতার আর পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে যেহেতু বর্তমানে জানতে চাইছে, সেহেতু আমরা অ্যাজ এ এক্স ভ্যারিয়েবল কমন ফ্যাক্টর ধরে নিচ্ছি প্রেজেন্টে, ধরে নিচ্ছি পিতার বয়স 4x, পুত্রের বয়স x। তো তার মানে এখানে করছি 4x/x
সমান হবে 8:1, এই যে 4x ইস টু এক্স হবে 4:1 এর। কখন হবে? 8 বছর আগে। 8 বছর আগে। তো তার মানে 4x থেকে যখন আমরা 8 বাদ দিয়ে দিচ্ছি, x থেকে যখন 8 বাদ দিয়ে দিচ্ছি, তখন হবে 8/1। এবার x এর ভ্যালু যখনই বার হয়ে যাবে, তো তুমি x এর ভ্যালু বার করে নিতে পারলে। টোটাল বলেছে, তাহলে পুত্রের আর পিতার বর্তমানে টোটাল কত x? 4x আর x 5x। ওই ইউনিট মেথড আমরা করি, তাহলে 5x এর ভ্যালু বার করে দিলি আনসার। তো আমাদের বার করতে হবে কি? x এর ভ্যালু। আর x এর ভ্যালু আমরা এইভাবে বার করি, 4x আর 8x, ডিফারেন্স 4x। একদিকে 8x থাকবে, অন্যদিকে 4x, তাহলে 4x কে 8x এর দিকে নিয়ে যাবে বা 8x কে 4x এর দিকে নিয়ে যাবে, ডিফারেন্স হবে কিনা? অর্থাৎ বাদ যাবে। 4x সমান 8টা 8 থেকে একটা 8 বাদ, ওই রকমই একদিকে 8টা 8 আছে, একদিকে একটা 8 আছে, তো একটা 8 বাদ দিয়ে দাও, 7টা 8, তো 7 8 56, তাহলে 56, তাহলে 4 14 56, তাহলে x এর মান তুমি ডাইরেক্ট জানতে পেরে যাচ্ছ 14। তাহলে 5x এর মান কি হবে? 5 × 14, 70 ইয়ার্স আনসার। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই। ভেরি গুড, ঠিক উত্তর করেছো। ঠিক, চলো আমরা পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 15 নিয়ে নিলাম। আবার আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ট্রেনের অঙ্ক। একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেন দুটির গতিবেগ কত? স্বাগতর উত্তর এসেছে 27, রমিত 27, সৌরভ 54, বর্ষা 27, ডিস্টেন্স 135 × 2 হবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। তো এই কোয়েশ্চেনটিও দেখো একটু সাবধানতার সাথে করার দরকার আছে কি না? দেখো কেন বলছি। একই গতিবেগে, স্পিড দুটো সমান, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য 135। তার মানে আমরা জানি যে কোনো পরিস্থিতিতে দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করে তখন দুটো ট্রেনের অ্যাডিশনই হয়। তাহলে 135-এর ডবল হচ্ছে 270 মিটার। তার মানে 270 মিটার দৈর্ঘ্য অতিক্রম করেছে, এটা আমরা বুঝি যে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একে অপরকে অতিক্রম করে চলে যাচ্ছে 18 সেকেন্ডে। তবে ট্রেন দুটির গতিবেগ কত? তো গতিবেগ আবার জানি যে স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম, কিন্তু এই ক্ষেত্রে যে স্পিড ডিস্টেন্স আপন টাইম, এই যে ডিস্টেন্স মানে 270 আর টাইম মানে 18 করছি, তাহলে এই স্পিড কিন্তু রিলেটিভ স্পিড আসবে। ব্যাস এইটুকু বোঝাচ্ছিল যে দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে আসছে, ক্রস করে চলে যাচ্ছে, তখন আমরা জানি দুটি ট্রেনের গতিবেগ অ্যাডিশন করে থাকে। ঠিক, এইবারে এইটা সলভ করে আসছে মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারে যখন অপশন আছে তখন 18/5 গুণ করে দাও,
18 18 ক্যান্সেল আউট করে দাও, দিয়ে আমরা এটা জানি নিচে 5 আছে মানে দ্বিগুণ করে এক ঘর পর ডেসিমাল, তাহলে 27 ডবল 54, 540 এক ঘর পর ডেসিমাল মানে 54 কিলোমিটার পার আওয়ার। এটা কি আসছে? রিলেটিভ স্পিড, অর্থাৎ দুটি ট্রেনের গতিবেগের যোগফল আসছে 54। আর যেহেতু আমাকে এখানে বলেই দিয়েছে বিপরীত দিক থেকে আসা একই গতিবেগ, দুজনের গতিবেগ সমান, অর্থাৎ দুজনের কাছে একই টাকা রয়েছে, দুজনের যোগফল হচ্ছে 54 টাকা, তাহলে প্রত্যেক জনের কাছে কত থাকবে? তো 54 ডিভাইডেড বাই 2, 27 কিলোমিটার পার আওয়ার। তো ঠিক উত্তর ছিল, ঠিক উত্তর ছিল সবার 27 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে 54 দেওয়া আছে, 104ও দেওয়া আছে, মানে 54রই মাল্টিপলে সব দেওয়া আছে, ঠিক। তাহলে 27 কিমি প্রতি ঘন্টা। আবার বলছি, যখন রিলেটিভ স্পিডের গল্প থাকবে, বিপরীত দিকে হোক বা একই দিকে হোক, আর স্পিড রিলেটেড যদি কিছু জিজ্ঞাসা করছে, তো কি করবে? একবার ভালো করে দেখে নেবে যে বিপরীত দিকে আসলে যোগ হয়ে আসছে, তাহলে বিয়োগ করতে হবে। আর যে সেম ডাইরেকশনে যাচ্ছে, তো বিয়োগ হয়ে এসেছে, আমাকে যোগ করতে হবে, কারণ এইখানেই অনেকের ভুল হয়। ইন্ডিভিজুয়াল স্পিড কত, তবে ট্রেন দুটির গতিবেগ কত, তার মানে ইন্ডিভিজুয়াল স্পিড। যদি জিজ্ঞাসা করতো ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত, রিলেটিভ স্পিড, তখন হতো 54। ঠিক আছে, চলো নেক্সট 16। তো 16-এ আমরা দেখো নল চৌবাচ্চার একটা অঙ্ক নিয়েছি। এ নল বি নলের 9 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জল পূর্ণ করতে কত সময় লাগবে? মানে এটাও একটা আলাদা স্পেশাল টাইপ, যে কেউ কারো সাপেক্ষে টাইমসে বেশি ভালো দক্ষ, এই টাইপের কোয়েশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কেও পাবে, পাইপস অ্যান্ড সিস্টার্নেও পাবে। চলো, স্বাগতর উত্তর এসেছে 27। বর্ষা বলেছো 27, সৌরভ বলেছো 27, গোপীনাথ 27। ঠিক আছে, চলো দেখি। ঠিক উত্তর প্রত্যেকেরই ঠিক উত্তর, কারেক্ট, ভেরি গুড, 27 মিনিটস। তো এক্ষেত্রে আমাদের জানা আছে এ নল বি নলের সাপেক্ষে যদি 9 টাইমস বেটার হয়, তাহলে বি যদি 1 ইউনিট ভরে জল, তো এ ভরবে 9 ইউনিট, 9 টাইমস। এবারে ইউনিট কেন ধরলাম, বা লিটারও ভাবতে পারো, কারণ এ এর টোটাল টাইম দেওয়া আছে পূর্ণ হওয়ার। এ কোনো একটি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়, দেওয়া আছে না? তো সেজন্য এখানে টোটাল ইউনিট পার মিনিট, ইউনিট পার মিনিট, বা লিটার পার মিনিটও বলতে পারো। তাহলে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক কি হয়ে গেল? এ যদি 30 মিনিটে জল ভরে আর এ এর ক্যাপাসিটি হচ্ছে 9 লিটার পার মিনিট, তাহলে 3 9 27 270 লিটার জল আমার ভরতে হবে, এটাই টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। এইবারে বলেছে এই 270 লিটার জল শুধু এ দ্বারা নয়, দুটো নল দ্বারাই যদি ফিল করায়, তাহলে কত সময় লাগবে? তো ঠিক আছে, এ ভরে 9 আর বি ভরে 1, তাহলে প্রতি মিনিটে 10 লিটার করে জল ভরবে কিনা দুটো নল একসাথে? তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে? টোটাল 270 লিটার জল যদি আমরা 10 লিটার করে ভরি, তার মানে 27 মিনিটেই পূর্ণ হয়ে যাবে। ঠিক উত্তর ছিল প্রত্যেকের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17। চলো, এটাও আরেকটা দারুণ টাইপের কোয়েশ্চেন, দেখো পড়েই বুঝতে পারবে। এক ব্যক্তি 15টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12টি আপেল বিক্রয় করে 15 টাকায়, তার কত লাভ অথবা ক্ষতি হয়? চলো, এরপর আর 3টে প্রশ্নই আছে, ঠিক আছে।
সৌরভ উত্তর দিয়েছো 56.25। প্রফিট 56.25% প্রফিট, মানে অপশন এ। আর বাকিদের স্বাগত বলেছো 56.25 লাভ। চলো দেখি। তাহলে আমরা এই টাইপের প্রশ্ন জানি যে এই ক্ষেত্রে কি 15টি 12 টাকায়, 12টি 15 টাকায়, তার মানে নাম্বার অফ আর্টিকেল আলাদা আলাদা আছে। তো টাকাতেও একটা লাভের অংশ বা ক্ষতির অংশ থাকবে, আর আর্টিকেলের মানে আর্টিকেলের সাপেক্ষেও থাকবে কিনা, মানে এক্সট্রা বেঁচে থাকবে। যেমন কি 15টি 12 টাকায় কিনলাম আর 12টি 15 টাকায় দিচ্ছি, লাভ তো 3 টাকা থাকছেই। তাছাড়া 3টি আপেল এক্সট্রা আমার কাছে থাকছে, সেটাও তো লাভ। এটাই বোঝাতে চাইছি। তো এরকম যখনই কোয়েশ্চেন থাকে আমরা জানি নাম্বার অফ আর্টিকেল ইকুয়াল করে দাও, ব্যাস। তাহলে ইকুয়াল করার জন্য নাম্বার অফ আর্টিকেল যেটা এখন দেওয়া আছে 15 আর 12, এদের এলসিএম নিই আমরা, 60 হচ্ছে। ব্যাস, এইবারে ভাবি যে 15কে 60 করার জন্য কত গুণ করি, 4 15 60, তো 12 4 48। আমি সব লিখছি না, কারণ তোমাকে লিখতে হবে না পরীক্ষার হলে, আমি এটাও বলেছি সব লিখতে হবে না, তুমি যেটা বুঝছো সেটাই বুঝবে পরীক্ষার হলে। যখন যেমন আমি করছি সেরকমই করবে। 15কে 60 করার জন্য 4, তো আমার দরকার 4 12 48 টাকায় কিনেছি, কারণ টাকার অঙ্ক তো দেখবো। আমার তো জানা আছে যে আর্টিকেল 0 হয়ে যাবে, 60টি কিনেছি 60টি বিক্রি করে দিয়েছি। আর 12 5 60, তাহলে 15 5 75 টাকায় বিক্রি করেছে। ব্যাস, এইটুকুতে আমার কাজ হয়ে যাবে। তখন তাহলে কিনেছি ধরে নিচ্ছি 48 টাকায় আর বিক্রি করেছি 75 টাকায়, তাহলে আমার প্রফিট হয়ে গেল 2 টাকার 25 টাকা, 27 টাকা। তাহলে কি হচ্ছে, প্রফিটই হচ্ছে, তার মানে লাভেরই অংশ থাকবে। আর কত লাভ, প্রফিট আপন সিপি। এইভাবে তো বার করি, ইন্টু 100% আমরা প্রথমে ইউজ করি না, আগে দেখে নিই যে কত দ্বারা কাটা যাচ্ছে। যে আচ্ছা, 3 টেবিলে কেটে দিচ্ছি, 3 আর 16, কারণ তারপর আর কাটাও যাচ্ছে না, 3 টেবিলেই কাটছে, 3 9 7 3 16 48। তারপরে 9/16 আসছে। এবারে ভাবো 1/16 ভ্যালিউ 6.14 বা 6.25% আমাদের জানা আছে কিনা। ব্যাস, কাজে লাগিয়ে দাও। তুমি যদি বুঝতে পেরে গেছো 16 ভাগের 9 ভাগের উত্তর জানতে চাইছে, তো আমার কাছে 16 ভাগের 1 ভাগের উত্তর তো জানা আছে 6.25। তাহলে 9 ইন্টু 6.25% কত হবে, 6 9 প্রথমে গুণ করে দাও 54, প্লাস 9টা 25 পয়সা মিনস হচ্ছে 4টে 25 পয়সা 1 টাকা, 8টাতে 2 টাকা 25 পয়সা যোগ হবে, 2 টাকা 25 পয়সা, তো যোগ করে আসছে 56.25। ঠিক উত্তর ছিল প্রত্যেকেরই, যারা উত্তর করেছো 56.25% লাভ। ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, তাও তাও ঠিক করেছো। তার মানে যে 15 আর 12কে কেটে নিচ্ছ, আরো ইজি করতে পারো। ঠিক, মানে ক্যালকুলেশন আরো ছোট হয়ে যাবে। ঠিক ঠিক ভেবেছো, একদম কারেক্ট। ঠিক, চলো তার মানে আমরা এবারে কোয়েশ্চেন নাম্বার 18 দেখবো। 18 দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক রেখেছে। এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। এ কাজটি কত দিনে শেষ করবে।
স্বাগতর উত্তর এসেছে 17^1/2 17^1/2 অর্থাৎ অপশন বি। সৌরভও বি বলেছো। বর্ষাও বি বলছো। গোপীনাথ বি। ঠিক, চলো দেখি। তাহলে আবার আমরা জানি যে আমাদের যেহেতু রিমেনিং ওয়ার্ক রয়েছে সেহেতু টোটাল ওয়ার্ক মেথড ইউজ হবে। তাহলে এ 25 দিনে আর বি 35 দিনে। তাহলে এদের এলসিএম হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 25 মানে 5² আর 35 মানে 7 আছে। তাহলে 25 × 7 175 ইউনিট টোটাল ওয়ার্ক ধরে নিলাম। ঠিক, ডিটেলসে কিন্তু করা আছে আমার স্পেশাল ডেডিকেটেড ক্লাসে, ওইগুলো দেখে নেবে। আর আমরা এটা যেহেতু প্র্যাকটিস করাচ্ছি আমি ভেবে নিচ্ছি যে টোটাল ওয়ার্ক মেথড তোমাদের জানা আছে, সেইভাবেই আমি সলভ করছি। ঠিক আছে, তাহলে 25 আর 35-এর এলসিএম বুঝতেই পারছো যে 175 ইউনিট। তাহলে এ এর রেট হবে 7, বি এর রেট হবে 5 পার ডে। এইবার বলেছে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়। তো তার মানে লাস্ট 7 দিনের কাজ এ দ্বারা কমপ্লিট হয়েছে। তো তার মানে লাস্ট 7 দিনে দেখে নি এ কতগুলো পেন বানিয়েছে, অর্থাৎ ধরে নাও 175টি পেন বানানোর কন্ট্রাক্ট দিয়েছিলাম কাউকে। তাহলে এ প্রতিদিন 7টা পেন বানায়, তাই তো? এই যে এখানে 7 দিনে কতগুলো পেন বানিয়েছে, তাহলে 7 × 7 49টি লাস্ট 7 দিনে রেডি করেছে, তারপর কমপ্লিট হয়েছে। তার মানে প্রথম দিকে যখন এ আর বি কাজ করছিল ফার্স্ট ফেজে কতগুলো পেন রেডি করতে পেরেছিল, টোটাল 175 থেকে 49 যেটা লাস্ট 7 দিনে এ করেছে সেটা বাদ যাবে। তার মানে 1 যোগ করলে 50, 25 মানে 126টা ইউনিট। 126টা ইউনিট কি ছিল, ফার্স্টের দিকে এ আর বি করেছিল। তারপরে দেখে নাও এ আর বি একসাথে কত কাজ করেছে কত দিনে। তাহলে এ আর বি 126 ইউনিট যদি পেন বানায়, আর এ আর বি এর টোটাল হচ্ছে কত প্রতিদিন পেন বানানোর রেট, এ বানাই 7টা, বি বানাই 5টা, মানে টোটাল 12টা পেন। তাহলে 12 দ্বারা ডিভাইড করে দাও। তাহলে 12 দ্বারা ডিভাইড মানে 12 10-এ 120, তাহলে 6/12 অর্থাৎ 1/2। তার মানে কি বুঝতে পারলাম যে এ আর বি একসাথে কাজ করেছে 10^1/2 দিন, আর এ একা কাজ করেছে 7 দিন। ওই যে 7 দিন আগে বি চলে যায়, ওই 7 দিন তো এ একা কাজ করেছে, তবে তো টোটাল কাজ কমপ্লিট হয়েছে। তার মানে টোটাল কাজটি কমপ্লিট হয়েছে 10^1 দিন প্লাস 7, অর্থাৎ 17^1 দিন। 17^1 দিন অপশন বিতে ছিল ঠিক উত্তর, ছিল প্রত্যেকেই যারা উত্তর করেছিল। দুটো যোগ হবে, আগের ফেজে 10^1 আর লাস্ট 7 দিন এ একা, তাহলে 17^1 আনসার। ঠিক, নেক্সট। আচ্ছা, সোমনাথ বলেছো পিএসসি পরীক্ষার ক্লাস কবে থেকে অনলাইন করবেন? আচ্ছা, পিএসসির কোন পরীক্ষার কথা বলছো আমাকে একটু জানালে ভালো হবে, একটু জানো। নেক্সট 9-10 দেখো 9-10 একটা পরীক্ষা সংক্রান্ত প্রশ্নাবলী জানা প্রত্যেকেরই আছে, পার্সেন্টেজের খুব ইম্পর্টেন্ট টাইপ রাখা আছে। উত্তর দাও। এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 30% নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 25% নম্বর বেশি পায়। 5 নম্বর কত, মানে পরীক্ষাটি পাস করার জন্য কত নম্বরের প্রয়োজন আছে? চলো, স্বাগতর উত্তর এসেছে 80। বর্ষা বলেছো বি
মানে 80, সৌরভ 80, গোপীনাথ বি বলেছো মানে 80। আচ্ছা, সোমনাথ বলতে চাইছো ক্লার্কশিপের। আমি তো সেরকম ভাবে এখনো কোনো ভাবিনি ক্লার্কশিপের বিষয়ে, তবে তোমরা যদি বলো ক্লার্কশিপ স্পেশাল ক্লাসও দেওয়া যেতে পারে তো আমাকে জানাবে, মানে আমাকে গ্রুপে জানাবে বা আমাকে পার্সোনালিও জানাতে পারো, ঠিক আছে? যদি সেরকম দেখি যে আমাদের গ্রুপ তৈরি হচ্ছে ক্লার্কশিপের জন্য, তাহলে ক্লার্কশিপেরও ক্লাস স্পেশাল ডেডিকেটেড দেবো। তবে এটাও বলে রাখছি, এই যে ক্লাস চলছে এটা আমরা দেখছি ফুড এসআই, ঠিক আছে? কিন্তু ফুড এসআই ছাড়া তুমি আরও যে যে পরীক্ষা দেবে সেইখানেও কিন্তু কাজে লাগবে, ঠিক? তো আমি দেখি আগে গ্রুপ কীরকম তৈরি হচ্ছে, গ্রুপ যদি ক্রিয়েট হয় আমাদের ক্লার্কশিপের জন্য তখন ওই ক্লাসও আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ঠিক, চলো এই কোয়েশ্চেনের উত্তর আমরা দেখে নিই। যে এক পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায়, একজন পেয়েছে 25% এবং 5 নম্বরের থেকে 30 নম্বর কম পায়, মানে বেচারা 30 নম্বর কম পেয়েছে, সেজন্য ফেল করে গেছে। এবার বলছে আরও একজন পরীক্ষার্থী যিনি 50% নম্বর পায়, ঠিক 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পায়, অর্থাৎ একজন 5 নম্বরের থেকে কম পায়, একজন বেশি পায়। তো আমাদের জানা আছে এই কোশ্চেন কি হয়, পার্সেন্টেজের ডিফারেন্স দেখি। 25 আর 50-এর ডিফারেন্স কত? 25%। পার্সেন্টেজ ডিফারেন্স বিয়োগ বিয়োগ হয় পার্সেন্টেজের, 25 আর 50-এর ডিফারেন্স কত? 25%। আর নাম্বারের ডিফারেন্স 30 নম্বর কম, ভালো করে ভাবো, 30 নম্বর কম আর 20 নম্বর বেশি, এদের ডিফারেন্স দেখা মানে এদের যোগ করা। একজন 5 নম্বর থেকে 30 কম, একজন 5 নম্বর থেকে 20 বেশি, তাহলে এই ডিফারেন্সটা অ্যাড হবে কিনা? বলছি ডিফারেন্স কিন্তু হচ্ছে অ্যাড, অর্থাৎ 25%-এর মান হচ্ছে 50, ঠিক আছে? তাহলে আমরা একটা ক্লু পেয়ে গেলাম যে 25%-এর মান 50। এবার যদি তুমি জানতে পেরে গেলে যে 25%-এর মান 50, তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটিতে ইজি করেই দেওয়া আছে যে একজন পরীক্ষার্থী পেয়েছে 25% মান, অর্থাৎ 50 নম্বর মান পেয়েছে, তুমি বুঝতে পেরে গেলে। আর সে বেচারা ফেল করে গেছে 30 নম্বরের জন্য, অর্থাৎ 30 নম্বর কম পেয়েছে বলে ফেল করেছে। আমরা যদি ওকে আরও 30 নাম্বার দিয়ে দিই তাহলে সে তো পাস করে যাবে। তাহলে 5 নম্বর কত হয়ে গেল? 80। ঠিক উত্তর আবার প্রত্যেকের অপশন বি কারেক্ট। ঠিক, চলো আমরা আজকের প্রায় শেষের দিকে চলে এসেছি। লাস্ট অঙ্ক বোটানি স্ট্রিমের অঙ্ক রেখেছি, এইটা করে আজকে আমরা বিরতি নেব, ঠিক আছে? স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? চলো উত্তর দাও। আবার বলছি, আজকের যে ক্লাসের কোশ্চেনের পিডিএফ সেটা কিছুক্ষণ পর গ্রুপে পেয়ে যাবে। আর যদি কেউ মানে রেকর্ডেড ফরম্যাটে দেখতে চাও তো ইউটিউবেও পাবে, আর ফেসবুক আমাদের পেজেও থাকবেই, ইউটিউবেও পেয়ে যাবে। কিছুক্ষণ পরেই আমি আপলোড করে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা যারা দেখছো তোমাদের যদি কিছু সাজেশন কোয়েশ্চেন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রত্যেকেরই জানা আছে। যদি জানা না থাকে দেখো ক্যাপশনে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তুমি জানতে পেরে যাবে, অথবা আমি দিয়েই দেবো, ঠিক আছে? তারা আমাকে কোয়েশ্চেনের ফটো তুলে হোক বা স্ক্রিনশট নিয়ে হোক আমাকে দিতে পারো, আমি নিশ্চয়ই কোনো না কোনো ক্লাসে ওই কোয়েশ্চেনটির সমাধান আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এটাও করতে পারো। আচ্ছা চলো, উত্তর দেখতে পাচ্ছি এসেছে। উত্তর স্বাগত বলেছো 4, বর্ষা বলেছো 4, সৌরভ 3, আচ্ছা স্বাগত আবার 3 বলেছো।
ঠিক, চলো দেখি। তাহলে দেখো আমাদের আলোচ্য বিষয় কি, স্থির জলে নৌকার গতিবেগ কত। তো আমরা জানি স্পিড ইন স্টিল ওয়াটার জানার জন্য আমাদের ডাউন স্ট্রিম স্পিড জানার দরকার আর আপ স্ট্রিম স্পিড জানার দরকার। এবার এই দুটো স্পিড যদি জানা থাকে তাহলে এদের যোগফলকে 2 দ্বারা ভাগ করে দিলেই আনসার, ব্যাস এইটুকু করতে হবে। এইবার আমাকে ডাইরেক্ট দেওয়া নেই ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড। ডাউন স্ট্রিম মানে অনুকূলে গতিবেগ, আপ স্ট্রিম মানে প্রতিকূলে গতিবেগ। ডাইরেক্ট দেওয়া নেই, কিন্তু আমাকে তথ্য দেওয়া আছে যে আমরা ওইখান থেকে বার করে নিতে পারি। যেমন বলেছে দেখো, স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। অর্থাৎ আমি লিখছি এখানে অনুকূল মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম কি বলেছে, 3 ঘন্টা 45 মিনিট। একে যদি আমি পুরো মিনিটে কনভার্ট করে দিই, 180 আর 45 হচ্ছে 225। তারপরে 225 মিনিটে আমি যেতে পারি 15 কিলোমিটার। ঠিক আছে, আমি আগে লিখে নিই, পড়ে নিই, তারপর আমি বলছি। স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিম, প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। 2 ঘন্টা মানে 120 আর 30 মিনিট 150, অর্থাৎ 150 মিনিটে আমরা যাই 5 কিলোমিটার। তার মানে তোমাকে একটা ক্লু দিয়েছে অনুকূল প্রতিকূল হিসেবে, তারপরে জানতে চাইছে স্থির জলে নৌকার গতিবেগ। তো আমরা এইটাকে ওই রকম ভাবে বার করতে পারি, এততে কত এততে কত। কিন্তু আমরা কি বলেছিলাম মনে আছে, যে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করো, যে আমাকে কি করতে হবে, পার আওয়ারে আনতে হবে। কিলোমিটার পার আওয়ার আছে না গতিবেগ, তো পার আওয়ারে আনার চেষ্টা করো। পার আওয়ার মানে পার আওয়ার মিন 60 মিনিটে কত যায়। যদি তুমি আনতে পারো তাহলে আর তোমাকে ওই রকম অ্যাডজাস্ট করে আনার দরকার নেই। এবারে ভাবো, আমি এটাকে যদি দেখি তাহলে 15 স্কোয়ার 225 হচ্ছে কিনা। তার মানে কি বোঝাতে চাইছি, যদি 15 দ্বারা দুটো নাম্বারকে কাটি তাহলে 15 মিনিটে 1 কিলোমিটার হচ্ছে। যেটা আমি 225 মিনিটে 15 কিলোমিটার যাচ্ছিলাম, তাহলে সেটা 15 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছি। আর আমার টার্গেট জোন কি 60 মিনিটে কত। আর এটা কেটে আমি কেন লাভ, মানে কি করার জন্য, কি লাভের জন্য আমি করলাম, দেখো 225কে 60 আনা যাচ্ছিল না, কিন্তু 15 কোতে 60 আনা যাবে। 15-র 4 টাইমস 60, তাহলে 1-এরও 4 টাইমস 4। অর্থাৎ তুমি বুঝতে পেরে গেছো যে ডাউন স্ট্রিম স্পিড কি হবে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে পেয়ে গেলাম, 4 লিখে দাও। ঠিক একই রকম ভাবে আমি যদি আপ স্ট্রিম স্পিডও দেখি, যে 5, দেখো আমি এরকম কেটে দিলেই বুঝতে পেরে যাব, 3-এ 15 0, অর্থাৎ 30 মিনিটে কত, এখানে কিছু নেই মানে 1 কিলোমিটার। তাহলে 30 মিনিটে 1 কিলোমিটার, তাহলে আমাদের চাহিদা কি 60 মিনিটে কত, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টায় কত, সেটাই তো কিলোমিটার পার আওয়ার চলে আসবে। তাহলে 1 ঘন্টায় 2 কিলোমিটার, কারণ কি 30-এর সাপেক্ষে 60 দ্বিগুণ, 1-এর সাপেক্ষেও দ্বিগুণ। তাহলে আমরা জানতে পেরে গেলাম ডাউন স্ট্রিম স্পিড 4 আর আপ স্ট্রিম স্পিড 2। যোগফলকে 2 দ্বারা ভাগ মানে অর্ধেক করতে হয়, তাহলে 6-এর অর্ধেক 3 কিলোমিটার পার আওয়ার। তো চলো, আবার প্রত্যেকের সঠিক উত্তর ছিল। ওয়েল ডান, ভেরি গুড, ঠিক উত্তর দিয়েছিলে এবং খুব কম সময়ে উত্তর দিয়েছিলে, পুরোপুরি কারেক্ট। ঠিক, চলো আজকের আমাদের কোয়েশ্চেনের সিরিজ এত দূরই ছিল, আমরা এত দূরই করবো আজকে। এবং সৌরভকে আমিও জানাতে চাই জয় শ্রীরাম আরেকবার। এবং আজকে আমরা বিরতি নেব, এবং আজকের আবার বলছি খুব স্পেশাল ডে আমাদের জন্য, তো স্পেশালভাবেই পালন হলো আজকে, এবং আরও রিমেনিং যে টাইমস রয়েছে সেটা আমরা ভালোভাবেই পালন করব। ঠিক, ঠিক আছে গোপীনাথ, পারবে, টপিকগুলো হোক, পারবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের আমাদের ক্লাস